আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট অফ ক্লাস 6। আমি ইরফান রয়েছি তোমাদের সাথে। আজকে আমরা কি বলবো, মিশ্রণ বিজ্ঞানের। তোমাদের ক্লাস 6-এ কিন্তু এটা আমাদের ফার্স্ট ভিডিও, তো আশা করি খুব মজা লাগবে, কারণ আমরা একদম রিয়েল লাইফে বাস্তবে যা যা জিনিস করি, দেখি, এক্সপিরিয়েন্স করি, ওইগুলা উদাহরণ দিয়ে দিয়ে তোমাদেরকে পড়াবো। খুব মজা হবে, ফোন একদমও বোরিং লাগবে না আশা করি। আর এই টপিকগুলো নতুন হলে দেখবা কিছুক্ষণ পর সবগুলো টপিকই নিজে পারবা তুমি। শুরু করে আসো। ফার্স্ট অফ অল তোমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে মিশ্রণ, কিন্তু আমরা আগে দ্রব দ্রাবক জিনিসটা চিনি। দ্রব দ্রাবক, এই দুইটা জিনিস যখন মিক্স হবে ওইটাকে আমরা মিশ্রণ বলবো। এবার আসো উদাহরণ দিই। তুমি তোমাদের বাসায় তো মেহমান আসছে, তুমি আজকে জুস বানাবা। চিনি নিছো, দেন পানি নিছো, এইগুলো যখন একসাথে নাড়া দিবা তখন যে শরবতটা তৈরি হবে ওই শরবতটা হচ্ছে মিশ্রণ। শরবত, এটাই হচ্ছে তোমার মিশ্রণ। তার মানে কি, তোমার দ্রাবক হচ্ছে পানি, যেটা সবচেয়ে বেশি পরিমাণে থাকবে। তোমাদের এই যে মিশ্রণটা তৈরি হবে ওই মিশ্রণটা হচ্ছে তোমার শরবত। ওই শরবতটাকে আমরা মিশ্রণ বলবো। এখানে আমরা সবচেয়ে বেশি করে কি দিয়েছি, পানি না, পানিটাই হচ্ছে দ্রাবক। আর যেটা একটু দ্রব কঠিন জিনিস যেটা মিক্স করার জন্য দিছি ওইটা হচ্ছে দ্রব। তোমাদের এই যে পানি জিনিসটা আছে এটাকে সার্বজনীন দ্রাবক বলা হয়। পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয়। সার্বজনীন দ্রাবক। সার্বজনীন দ্রাবক মানে কি, যেটা দুনিয়ার সব কিছুর সাথে মিক্স হয়। পানি অলমোস্ট যত রকমের যৌগ আছে সবগুলোর সাথে মিক্স হয়। যেমন তরল যৌগ আছে, যৌগ, এই যৌগের মধ্যে আবার জৈব অজৈব আছে, জৈব অজৈব। এগুলো যদিও তোমরা চিনবা না, সমস্যা নাই। মানে ধরে রাখো যে এরকম যত রকমের পদার্থ আছে ম্যাক্সিমামের সাথে পানি হচ্ছে মিক্স হয়। এই জন্য পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয়। তোমাদের এটা খতে আসতে পারে, খ অথবা সংক্ষিপ্ততে। সংক্ষিপ্ততে আসবে কি, পানিকে কেন সার্বজনীন দ্রাবক বলা হয়, তখন লিখবা যে পানির সাথে মোটামুটি যত রকমেরই যৌগ আছে, অজৈব যৌগ আছে, তরল যৌগ আছে, সবগুলাই মিক্স হয়, এই জন্য পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয়। এবার আসলে আমরা কি বলবো, মিশ্রণ। একটা মিশ্রণ তৈরি হয়েছে না, এই মিশ্রণ কয়েক ধরনের আছে। একটা হচ্ছে সমসত্ব মিশ্রণ, আরটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ। ওয়েট, আমরা লিখি। এই দেখো, সমসত্ব আর হচ্ছে অসমসত্ব, দুই ধরনের মিশ্রণ আছে। এটা কি, যেখানে হচ্ছে পুরো জিনিসটাই মিক্স হয়ে যাবে, পুরোটাই এমনভাবে মিশ্রিত হবে যেন যা যা উপাদান আছে উপাদানগুলো বোঝা না যায়, উপাদানগুলো আলাদা করা না যায়, আলাদা করা না যায়। আর এখানে কি, যেগুলো মিশ্রিত হবে ওগুলো আলাদা করা যাবে, আলাদা করা যাবে। এই একটু আগে যে আমরা জুস বানাইছিলাম মনে আছে, ওই জুসে কিন্তু তুমি এখন চিনিও দেখতেছো না আলাদা করি, পানি তো দেখতেছো, সমস্যা নেই, বাট চিনি কিন্তু আলাদা দেখতেছো না। কিন্তু তোমাকে ধরো বাসায় তোমার ঝালমুড়ি বানা দিছে, তুমি এখানে কি কি দেখবা, মুড়িটা আলাদা দেখবা, চানাচুরটাও আলাদা দেখবা, তারপর যে সালাদ থাকবে সালাদে পেঁয়াজ মরিচ শসা সবই আলাদা দেখবা, এবং নিচে যে লবণগুলো পড়ে থাকবে লবণগুলো মশলাগুলোও দেখবা। তার মানে কি, এখানে সব আলাদা করা যাচ্ছে না, এই জন্য এটাকে সমসত্ব মিশ্রণ অসমসত্ব মিশ্রণ বলা হয়। মানে যেখানে জিনিসগুলো উপাদানগুলো আলাদা আলাদা বোঝা যায় ওইটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ। আর যেখানে হচ্ছে বোঝা যায় না, যেমন চিনি কিন্তু পানিতে সম্পূর্ণভাবে মিশ্রিত হয়ে গেছে, ওইটা আমরা চোখে দেখতেছি না, ওইটা হচ্ছে তোমার সমসত্ব মিশ্রণ, মানে যেখানে আলাদা করা যায় না উপাদানগুলো। আশা করি এই সমসত্ব আর অসমসত্ব মিশ্রণটা বুঝছো। এখান থেকে তোমাদের সিকিউ আসবে না, বাট ক খ আসবে। এবার আমরা হচ্ছে দ্রবণে যাব, দ্রবণীয়তা যাব। এবার আমাদের আরেকটা টপিক শুরু হবে কি, দ্রবণ। দ্রবণ, দ্রবণ কয় ধরনের, তোমাদের বই দুই ধরনের আছে, আমরা আগে ওই দুইটাই জানি। একটা হচ্ছে সম্পৃক্ত, আরটা হচ্ছে অসম্পৃক্ত। এক্সট্রা একটা জিনিস জেনে রাখতে পারো, আরেক ধরনের দ্রবণ আছে, সেটা হচ্ছে অতিপৃক্ত। অতিপৃক্ত, সুন্দর করে বুঝাচ্ছি। ওয়েট, এটা হচ্ছে একটা গ্লাস, এটা আর একটা গ্লাস, এই দুইটা জিনিস বোঝানোর জন্য দুইটা গ্লাস রাখছি, বাট এই জিনিসটা তোমাদের নাই, তাও জেনে রাখো, সুবিধা হবে। এবার এখানে ধরো তুমি পানি নিছো, এবার আবার সেম আমরা আগের মতো জুস বানাবো। তুমি ধরো এখানে পানিতে 100 গ্রাম চিনি দিছো,
এখানে ধরো 211 গ্রাম চিনি দিছো, 211.4 গ্রাম চিনি দিছো, আর এখানে ধরো 500 গ্রাম চিনি দিছো। এত চিনি কিন্তু নর্মালি আমরা জুস বানানোর সময় দিই না, বাট ধরে নাও দিছো। এই জিনিসটা 211.4 খান, এটা আমরা একটু পর আবার জানবো, সমস্যা নাই, বাট আপাতত দেখে নাও। এখানে তোমার ধরো 100 ml পানি আছে, 100 ml পানি, সবগুলা পাত্রে 100 ml পানি, এবং পরিবেশের তাপমাত্রা এই সময় 25 ডিগ্রি সেলসিয়াস। এই দুইটা জিনিস এক্সট্রা জেনে রাখো, 25 ডিগ্রি সেলসিয়াস পরিবেশের তাপমাত্রা, এগুলো একটু পরে বুঝবে, সব একসাথে রিলেট করতে পারবা। ওয়েট, ধরো তুমি পানিতে মিক্স করছো 100 গ্রাম চিনি, এখানে 211.4 গ্রাম পানি মিক্স করছো, এখানে 500 গ্রাম মিক্স করার ট্রাই করতেছো, ভালো কথা। এটা চেয়ে এটা একটু বেশি মিষ্টি হবে না, কারণ এখানে তুমি অনেক চিনি দিছো, এটা তো আরও অনেক বেশি মিষ্টি হবে। এবার এই জিনিসটাকে আমরা অসম্পৃক্ত দ্রবণ বলবো। কেন অসম্পৃক্ত বলবো? অসম্পৃক্ত, কারণ এখানে চাইলে আরও চিনি তুমি মিক্স করতে পারতা। আর এই জিনিসটাকে সম্পৃক্ত কেন বলবা? সম্পৃক্ত কারণ এখানে সর্বোচ্চ তোমার 100 ml পানির মধ্যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বোচ্চ 211 গ্রাম চিনি মিক্স হয়। এর চেয়ে বেশি করলে এটা অধক্ষেপ করবে, মানে চিনিগুলো আর মিক্স হবে না। তুমি এত বেশি মিক্স করছো মানে আর চিনি পানিতে মিক্সই হচ্ছে না, তখন ওইটাকে তোমার অতিরিক্ত বলা হয়। অতিরিক্ত জিনিসটা কি? যখন জিনিসগুলো আর মিক্স হবে না, এক্সট্রা থাকি যাবে গা, মানে তুমি এখন চিনি মিক্স করলে ওইগুলো আর পানিতে মিশে যাবে না, এক্সট্রা চিনি দ্রবণ আকারে বা কঠিন আকারে থেকে যাবে। তোমার এখানে ধরো 500 গ্রাম চিনি দিছো, এখানে মিক্স হবে হচ্ছে 211.4 গ্রাম, মানে আরও প্রায় 289.6 গ্রামের মতো চিনি বা 88.6 গ্রামের মতো চিনি বাকি থাকি যাবে। এটাকে বলা হয় সম্পৃক্ত, কারণ সর্বোচ্চ এতটুকু মিক্স হবে, তুমি অতটুকুই দিছো। এখানে কম আছে এই জন্য অসম্পৃক্ত বলা হয়, এখানে বেশি আছে এই জন্য অতিরিক্ত বলা হয়। এবার এই জিনিসটা একটু বুঝাই আমি তোমাদেরকে। দ্রবণীয়তা হচ্ছে দ্রবণীয়তা বা দ্রাব্যতা হচ্ছে একটা নির্দিষ্ট দ্রবণের পানিতে একটা নির্দিষ্ট তাপমাত্রায় তুমি সর্বোচ্চ কতটুকু মিক্স করতে পারবা। ধরো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 ml পানিতে, মানে 100 ml তোমার কি বলতাম, একটু বেশি পানিতে তুমি সর্বোচ্চ 36 গ্রাম লবণ মিক্স করতে পারবা, সর্বোচ্চ 36 গ্রাম। আর চিনি যদি মিক্স করো 211.4 গ্রাম চিনি মিক্স করতে পারবা। তুমি যদি এই তাপমাত্রায় 100 ml পানিতে 37 গ্রাম যদি লবণ দাও, তাহলে আর 1 গ্রাম বাকি থাকি যাবে, মানে ওই 1 গ্রাম মিক্স হবে না, তোমার নিচে পড়ে থাকবে, মানে তোমার ওই পাত্রটাতে পড়ে থাকবে। আর যদি তুমি 211 গ্রাম চিনি দাও, মিক্স হবে, ভালো কথা, বাট তুমি যখনই 215 গ্রাম চিনি দিবা, তখন আর 3-4 গ্রাম চিনি নিচে পড়ে থাকবে। এটা হচ্ছে এই তাপমাত্রার উপর ডিপেন্ড করে, আর পানি যতটুকু আছে তার উপর তো ডিপেন্ড করবে। তুমি যদি এটাকে 26 ডিগ্রি করো, এগুলো আরও বাড়বে। তুমি এটাকে 30 ডিগ্রি করলে আরও বাড়বে, বাট কমাইলে আরও কমে যাবে। তবে দুইটা ডিফারেন্ট পদার্থের কথা তোমাদের বইয়ে আছে, একটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা মনে রাখো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আরটা আছে সিরিয়াম সালফেট, এটার কথা মনে রাখো। এই দুইটা জিনিস কিন্তু তাপমাত্রা বাড়াইলে দ্রাব্যতা কমে যায়, বাট এখানে হচ্ছে তাপমাত্রা নর্মালি কি হয়, তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতাও বাড়বে, দ্রাব্যতা বৃদ্ধি পাবে। বাট এই দুইটার ক্ষেত্রে এক্সেপশনাল হচ্ছে এগুলোতে তুমি তাপমাত্রা বাড়ালে এদের দ্রাব্যতা কমে যাবে। অনেক কঠিন জিনিস বুঝাই ফেলছি, বাট আবার একবার রিভিউ করে দেখো। ফার্স্ট অফ অল, আমাদের চিনি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 100 ml পানিতে হচ্ছে 211.4 গ্রাম চিনি মিক্স হয়। এবার যদি 211.4 গ্রাম চিনি আমরা মিক্স করি, তাহলে হবে যে সম্পৃক্ত, মানে একদম পারফেক্ট দ্রবণ। এটা তুমি এর চেয়ে কম দিছো, কম দিলে হচ্ছে অসম্পৃক্ত। এই দুইটাই তোমাদের বইয়ে আছে। আর এটা এক্সট্রা জিনিস, এটা কি, যদি তুমি বেশি জিনিস মিক্স করো, এটা হচ্ছে তোমার অতিরিক্ত দ্রবণ। এটা মনে রাখার দরকার নেই, এটা জাস্ট জেনে রাখো। কিন্তু এই দুইটা জিনিস মনে রাখতে হবে, বরাবর মিক্স করলে সম্পৃক্ত, কম মিক্স করলে অসম্পৃক্ত। শেষ তোমাদের টপিক। এবারে এখানে হচ্ছে দ্রব্যতা বা দ্রাবণীয়তা, মানে তোমার 100 ml পানিতে নির্দিষ্ট তাপমাত্রায় সর্বোচ্চ কতটুকু লবণ বা চিনি বা কোনো পদার্থ দ্রবীভূত হয়। শেষ। এবার আমরা পড়বো কি, বাষ্পীভবন, ঘনীভবন। এবার আমরা বাষ্পীভবন আর ঘনীভবন পড়বো। বাষ্পীভবন কি? বাষ্পীভবন এটা খুবই সিম্পল ঘটনা। পানিকে যখন বাষ্পে পরিণত করবা, যখন দেখবা ওই চুলাতে একটা ছোট পাতিলে পানি নিয়ে চুলা ছেড়ে দিছি, কিছুক্ষণ পর উপরে হাত দিলে দেখবা একটা ধোঁয়ার মতো যাচ্ছে না, ওই জিনিসটা হচ্ছে বাষ্প। ওইখানে হাত দিয়ে দেখবা তোমার হাতে একটু বিন্দু বিন্দু পানি জমা হয়েছে, ওইটা হচ্ছে বাষ্প। বাষ্প কখন হয়? যখন তুমি তাপ প্রয়োগ করবা, পানি থেকে যখন বাষ্পে পরিণত হবে, ওইটাই বাষ্পীভবন। এ দেখো, তাপ প্রয়োগে পানি বাষ্পে পরিণত হবে, এর হচ্ছে বাষ্পীভবন। আর যদি বাষ্প পানিতে পরিণত হয়,
বাষ্প পানিতে পরিণত হয়েছে, তাইলে হবে ঘনীভবন। ঘনীভবন। আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো, এখানে আমরা যখন পানি থেকে বাষ্পে পরিণত করছি তখন কি হয়েছে? তাপ প্রয়োগ করছি। এটা উল্টা না? বাষ্প থেকে পানিতে নিচ্ছি, কি হবে বলো তো? চিন্তা করো একটু, আশা করি পারবা। এবার আমরা হচ্ছে তাপ নিয়ে ফেলবো বা ঠান্ডা করব। তাপ হ্রাস করব বা ঠান্ডা করব। ঠান্ডা করব। এরা একটা জিনিস দিলে বুঝবা, যেমন তুমি কিন্তু বরফ বানানোর সময় পানিকে ডিপে ঢুকাই দাও বা ফ্রিজে ঢুকাই দাও, যা ইচ্ছা করো, তখন কি হয়? তাপ ঠান্ডা করো না? এবার যখন বরফটাকে আমরা পানিতে পরিণত করব, হয় আমরা গরম করি, না হলে বাইরে রেখে দিই। বাইরে রাখা মানে কি? তোমার পরিবেশে একটা হিট আছে, ওই হিটটা অ্যাবজর্ব করেও বরফ থেকে তোমার ঠান্ডা হচ্ছে। মানে এখন পুরোটা দুইটা বিপরীত প্রসেস না? একটা বরফকে পানি, আর একটা পানি থেকে বরফ। পানি থেকে বরফ যখন করি তখন কিন্তু আমরা ফ্রিজে রাখি, আর যখন বরফ থেকে পানি করি তখন আমরা একটু গরম পরিবেশে রাখি। এখানেও সেম, পানি থেকে যখন বাষ্পে পরিণত করব তখন তাপ প্রয়োগ করব, আর যখন বাষ্প থেকে পানিতে মানে উল্টা করব তখন হচ্ছে আমরা তাপ হ্রাস করবো বা ঠান্ডা করব। আশা করি এই দুইটা জিনিস বুঝবা, বাষ্পীভবন, ঘনীভবন। এগুলো তোমাদের এমসিকিউতে আসবে না, সরি কতে আসবে, কতে বেশি আসবে। এই জিনিসটা আমি মনে হয় একটু কম বুঝছো, আমি আরেকবার দেখাই দিই। এটাকে বলা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এগুলো সম্পর্কে তোমরা আরও যখন 9-10 উঠবা ডিটেলসে পড়বা, আপাতত জাস্ট জেনে রাখো হাইড্রোক্সাইড। আর এই জিনিসটাকে বলা হয় সিরিয়াম সালফেট। এগুলো তোমাদের 9-10 ভাইয়েরা দেখবা পারবে না, বাট তোমরা জানবা সিরিয়াম সালফেট। এই দুইটা জিনিস জানা শেষ। এই দ্রবণীয়তা বা দ্রাব্যতাটা আমি আরেকবার বলি। ধরো 100 ml পানি নিছো, 100 ml পানি, তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি সেলসিয়াস। এখনকার তাপমাত্রা কিন্তু প্রায় 35-40 ছুঁই। এটা হচ্ছে 25 ডিগ্রি যখন হবে তখন। তুমি যদি এখন 100 গ্রাম পানি নিয়ে চিনি মিক্স করতে চাও, তখন দেখবা যে 211 না প্রায় 300 গ্রাম চিনি মিক্স করতে পারতেছো। কারণ কি? এখন তাপমাত্রা প্রায় 42 ডিগ্রি বা 39 ডিগ্রির মতো ঘোরাফেরা করে। এটা আমরা 25 ডিগ্রির কথা বলতেছি। যখন তাপমাত্রা 25 ডিগ্রি হবে তখন তুমি 100 ml পানি যদি নাও, এখানে 211 গ্রাম চিনি, মানে প্রায় 250 গ্রামের কাছাকাছি চিনি, মানে অলমোস্ট 50 টাকা চিনি মিক্স করতে পারবা এখানে। আর যদি লবণ নাও 211.4 গ্রাম চিনি, আর যদি লবণ নাও তাহলে 36 গ্রাম চিনি। লবণটা একটু কম, যেহেতু লবণ একটু শক্ত হয়, 36 গ্রাম লবণ মিক্স করতে পারবা। সর্বোচ্চ যতটুকু মিক্স করতে পারবা ওইটাই হচ্ছে দ্রাব্যতা। আর দ্রাব্যতাটা কির উপর ডিপেন্ড করে? দ্রাব্যতা বা দ্রবণীয়তা এটা কিসের উপর ডিপেন্ড করে? তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তাপমাত্রা যত বাড়বে দ্রাব্যতা তত বৃদ্ধি পাবে। বাট এই দুটো জিনিস ডিফারেন্ট। এগুলো হচ্ছে তোমার তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা কমে যায়। আশা করি এতটুকুতে বুঝবা, আর বইটা রিডিং দিলে একদম ফুললি ক্লিয়ার হয়ে যাবে। এবার হচ্ছে আমরা পৃথকীকরণে যাব, সাসপেনশনে যাব। এবার আমরা কয়েক ধরনের একটু দ্রবণ নিয়ে জানবো। আসো, দ্রবণ আমরা পদার্থ কয়েকরকম জানি, একটা তরল, একটা কঠিন, একটা গ্যাসীয়। গ্যাসীয়, তোমার তরল আর গ্যাসীয় মিলে এক ধরনের মিশ্রণ হয়, তরল আর তরল মিলেও এক ধরনের মিশ্রণ হয়, তরল আর কঠিন মিলেও এক ধরনের মিশ্রণ হয়। এবার একটা উদাহরণ দিই আমরা, তরল আর গ্যাসীয় কখন হয়? গ্যাসীয়, তোমরা যখন দেখবা পানিতে মাছ নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু পানিতে মাছ কীভাবে নিঃশ্বাস নেয়? পানিতে তো তোমার অক্সিজেন একদম কী বলতাম গুঁড়া করে নেয়, ওখানে অক্সিজেন বাতাস আকারে তো থাকে সবসময়, ওরা ফুলকা দিয়ে শ্বাস নিতে পারে। এই তরলের মধ্যে তোমার অক্সিজেনগুলো দ্রবীভূত থাকে না, ওইটাও একটা মিশ্রণ, ওইটা হচ্ছে তরল আর গ্যাসীয়। তরল আর গ্যাসীয় দ্রবণ। এরকম আরও CO2 থাকতে পারে, কার্বন ডাইঅক্সাইড। তা পানিতে অক্সিজেন মাছ গ্রহণ করে, আর মাছ কি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে না, ওই ত্যাগ করা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডও তোমার পানিতেই থাকে। তার মানে তরল আর গ্যাসীয় মিলে এক ধরনের মিশ্রণ হয়। আবার তরল আর কঠিন, তরল আর কঠিন তো একটু আগে দেখছো, তরল কঠিন এটা কি বলতো? তরল হচ্ছে পানি, কঠিন হচ্ছে চিনি অথবা লবণ, একদম ইজি। এটা হচ্ছে নর্মালটা, নর্মাল যেটা আমরা সবসময় পড়ি। এবার তরল তরল দেখো, তরল তরল এই জিনিসটা কখন বলতে পারবা কেউ? তরল তরল হয় কখন? যখন তুমি পানির মধ্যে লেবুর রস দিবা, লেবুর রসও তরল না? তখন পানি যোগ ধরো লেবুর রস, আরও যদি কমলার রস, ফলের রস, যা ইচ্ছা দিতে পারো, ওইটা হচ্ছে তরল তরল মিশ্রণ। এবার হচ্ছে আমরা দ্রবণ সম্পর্কে মোটামুটি জানছি। এবার আমরা পড়াবো কি? এবার আমরা পড়বো পৃথকীকরণ। পৃথকীকরণ জিনিসটা কেন লাগবে? ধরো তুমি চিনি বানাইছো, 211 গ্রাম চিনি খরচ করছো, 50 টাকা চিনি, তোমার আমার এবার ইচ্ছা মতো পিটছে, পিটি কি বললো, বলছি কিরে এতগুলো চিনি কেন নষ্ট করছে, আমার চিনি ব্যাগ দে।
তখন তোমার এবার কী করতে হবে, যে একটু আগে যে পানি যোগ চিনি করছিলা, তুমি যে শরবতটা বানাইছো, এবার কী করতে হবে, উল্টা দিকে যাইতে হবে। শরবত উল্টা দিকে যাইতে হবে, কি হবে, পানি আর চিনি আলাদা করতে হবে। পানি চলে গেলে তো সমস্যা নেই, কিন্তু চিনি চলে গেলে তো তোমার আম্মুর থেকে মার খাবা। তাহলে এবার কী করবা, তাপ দেওয়া শুরু করবা। তাপ দিতে দিতে পানিগুলো সব চলে যাবে, নিচে কতগুলো দেখবে দানা আঁকা জিনিস পড়ে থাকবে। তুমি যে পাত্রটাতে গরম করবা, ওই চিনিগুলো এবার তোমার আম্মুকে দিয়ে দিবা। 211 গ্রাম চিনি পুরোটাই ব্যাক পাবা। এই 211 গ্রাম চিনি তোমার আম্মুকে দিয়ে বলবা যে নাও চিনি নাও। পানি চলে গেলে সমস্যা নেই, পানি তো অহরহ আছে, আমাদের কোনো আপত্তি নাই। এবার পৃথকীকরণ আরও এক ধরনের আছে, এটা হচ্ছে তোমার নর্মালটা সমসত্ব, সমসত্ব, আরটা আছে অসমসত্ব। এগুলো হচ্ছে একদম নর্মাল, যেমন দুনিয়া সব কিছু কিন্তু আবার পৃথকীকরণ করা যায় না, কিছু কিছু জিনিস পৃথকীকরণ করা যায়। এর মধ্যে তোমার সমসত্ব হচ্ছে এরকম নর্মালগুলা, পানি চিনি পানি লবণ এগুলা। আর অসমসত্ব হচ্ছে ময়লা ধরনের দ্রবণগুলা। যেমন তুমি যদি সমুদ্র থেকে 1 বোতল পানি আনো, ওইটা কি এত স্মুথ হবে শুধু পানি আর চিনির মতো, শুধু পানি চিনি অথবা শুধু পানি লবণ থাকবে না, এখানে তোমার পানি থাকবে, ময়লা থাকবে, বালি থাকবে, লবণ থাকবে, অনেক কিছু মিক্স থাকবে না। কিন্তু আমরা মূলত সমুদ্রের পানিতে কি চাই, লবণ চাই না। এই লবণটা এবার আমরা কেমন আলাদা করবো, তাহলে আমাদের ফার্স্ট অফ অল কাজ হবে একটা ছাঁকনি টাইপের জিনিস দিয়ে অথবা ফিল্টার পেপার ইউজ করে আমরা একবার ছেঁকে নিব। ছেঁকে নিলে কিন্তু পানিগুলো একদম পরিষ্কার হয়ে যাবে, মানে ময়লাগুলো অ্যাটলিস্ট কমে যাবে। তাহলে এবার তুমি যে দ্রবণটা পাবা ওইটা কি হবে, পানি যোগ লবণ। এবার তো ইজি হয়ে গেল ব্যাপারটা, কারণ ময়লাগুলো চলে গেছে, এখন জাস্ট পানি আর লবণ আছে। এবার তুমি তাপ দেওয়া শুরু করবা, তবে এবার ডিফারেন্ট একটা যন্ত্র লাগবে, কারণ এই পানিটাতেও একটু ঝামেলা থাকবে, কারণ এটা সমুদ্রের পানি, তোমার নর্মাল পানি না। এবার তুমি একটা পাতন যন্ত্র নিবা। পাতন যন্ত্রে যদি এবার তুমি তাপ দিতে থাকো, আলাদা হইতে থাকো, দেখবা যে একটা আলাদা বোতলের মধ্যে একদম পরিষ্কার পানি থাকবে, পরিষ্কার পানি। আর একটা ছোট্ট পাত্রে তোমার লবণগুলো জমা হবে। মানে কি, তুমি এবার পানিও আলাদা করতে পারছো, লবণও আলাদা করতে পারছো। কিসের মাধ্যমে, পাতন যন্ত্রের মাধ্যমে। পাতন যন্ত্রগুলো নর্মালি কোনো কোনো ল্যাবে দেখতে পারবা, বাট সবখানে কিন্তু এটা অ্যাভেলেবল হবে না। তো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে চিনির দ্রবণ কীভাবে আলাদা করবা, অথবা লবণের দ্রবণ কীভাবে আলাদা করবা, ময়লাযুক্ত লবণের দ্রবণ আলাদা করতে পারবে। তখন কিন্তু এই প্রসেসগুলো তোমাদের ব্যাখ্যা করতে হবে। এগুলোই তোমাদের মোটামুটি গ আর ঘতে আসবে, একটু যথেষ্ট এইগুলা ট্রিকি টপিক আছে। এবার লাস্ট জাস্ট ছোট্ট কয়েকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে সাসপেনশন আর কলয়েড। আমাদের অলমোস্ট মেন জিনিসগুলো কিন্তু পড়া শেষ। তোমাদের বই লাস্টের দিকে দুইটা জিনিস আছে, সাসপেনশন কলয়েড। কি সাসপেনশন আর একটা হচ্ছে কলয়েড। এই দুইটা কিন্তু এক ধরনের মিশ্রণ বা দ্রবণ। সাসপেনশন কি, যেগুলো হচ্ছে তোমার মিশ্রণটার মধ্যে দ্রবগুলা, দুইটা জিনিস আছে না, দ্রব দ্রাবক। তাহলে দ্রাবকের মধ্যে দ্রবগুলা হচ্ছে তলানি আকারে পড়ে থাকবে, তলানি। আর এখানে কি কলয়েডে কি হবে, দ্রাবকের মধ্যে দ্রবগুলা ভেসে থাকবে, এখানে ভেসে থাকবে, আর এখানে হচ্ছে তলানি আকারে পড়ে থাকবে। এই জিনিসটা নর্মালি খেয়াল করবা কোথায়, আমি বলি রিয়েল লাইফে যেহেতু এক্সপেরিয়েন্স দিব বলছি তোমাদেরকে। অ্যান্টাসিড ওষুধ যেগুলো তোমাদেরকে মারি খাওয়াই, অ্যান্টাসিড। তারপর হচ্ছে সিরাপ থাকে, কতগুলো সিরাপে দেখবা ঝেঁকে ঝেঁকে খাওয়ানো হয়, ওগুলো ঝাঁকার আগে দেখবা নিচে অনেক কিছু গুঁড়ো আকারে পড়ে আছে, আর উপরে পানি। ওইরকম ঝাঁকতে হয় কেন, যাতে পুরো জিনিসটা মিক্স হয়ে থাকে। ওই যেগুলো নিচে পড়ে থাকবে ওগুলো হচ্ছে তলানি। এগুলো কোন ধরনের দ্রবণ, সাসপেনশন ধরনের। তোমরা আজকে থেকে বাসায় যদি এরকম ওষুধ দেখো বলে উঠবে এগুলো সাসপেনশন দ্রবণ, আমি চিনি। এই কলয়েড কিন্তু আমাদের অনেক পরিচিত। কলয়েড কি বলতো, দুধ, কুয়াশাও কিন্তু এক ধরনের দ্রবণ, হয়তো তোমরা চিনো না, বাট দুধ তো চিনো সবাই। দুধে কি হয়, উপরে একটা হলুদ হলুদ জিনিস থাকে না, ওই হলুদ জিনিসটা হচ্ছে চর্বি। চর্বি কিন্তু দুধের মধ্যে বেশি থাকে। দুধ এক ধরনের তরল বা পানীয় টাইপের জিনিস না, পানির মধ্যে কি চর্বিটা ভাসতেছে না, এই ভাসা থাকে। এটা এক ধরনের দ্রবণ না, এটা হচ্ছে কলয়েড ধরনের দ্রবণ। আর এখানে কি তলানি আকারে পড়ে থাকে না, এটা হচ্ছে সাসপেনশন। দুইটা জিনিস বুঝছো। তবে বই একটা জিনিস পাবা, সেটা কি, যদি 1 ন্যানোমিটারের থেকে ছোট হয় তাহলে সাসপেনশন। আর যদি 1 থেকে 1000 ন্যানোমিটার পর্যন্ত হয় তাইলে এগুলা কলয়েড। তোমরা দেখবে ন্যানোমিটার তো চিনো না, আমি চিনাই, দেখো 1 মিটার তো আশা করি সবাই চিনো। 1 মিটার সমান কি 100 সেন্টিমিটার। এবার 1 ন্যানোমিটার সমান কি জানো, 1 মিটারকে যখন 1 কোটি দিয়ে ভাগ দিবা, 7টা শূন্য, এখানে কয়টা, 3 2 5 6 7, 1 কোটি, সরি 1 কোটি। 1 কোটি দিয়ে যখন 1 মিটারকে ভাগ দিবা যা আসবে, সরি 1 কোটিও না, 100 কোটি।
100 কোটি দিয়ে যখন 1 মিটারকে ভাগ দিবা ওইটা হবে তোমার 1 ন্যানোমিটার। মানে কি বলতাম তোমাদেরকে, 100 কোটি ন্যানোমিটার সমান 1 মিটার। ওইখানে কোথায় 100 সেন্টিমিটার সমান 1 মিটার, আর এখানে 100 কোটি ন্যানোমিটার সমান 1 মিটার। মানে এটা কত ছোট, এবার চিন্তা করো। ওই 1 ন্যানোমিটারের চেয়েও যদি ছোট হয় তাহলে হবে সাসপেনশন, আর ওই 1 ন্যানোমিটার থেকে তোমার 1000 ন্যানোমিটার পর্যন্ত যদি দ্রবণগুলোর সাইজ হয়, মানে ওই ছোট্ট ছোট জিনিসগুলোর সাইজ হয়, তাহলে হবে কলয়েড। তাহলে আশা করি এতটুকু তোমরা সবগুলো বুঝছো, কোনো প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় তো অবশ্যই আমাদেরকে জানাবা। আর এবার কি করবা তোমাদের কাজ আমি বলি। ফার্স্ট অফ অল পুরো বইটা স্লোলি রিডিং দিবা, দেন এগুলোর সাথে টপিকগুলো মিলানোর চেষ্টা করবো। আমি অনেক কিছু কিন্তু আগে পরে পড়াইছি যাতে তোমাদের সুবিধা হয়। তোমাদের বই ফার্স্টে শুরু করছে মিশ্রণ দিয়ে, দ্রবক না ছিল তোমরা তো মিশ্রণ বুঝবে না। তাই আমাদের ক্লাসটা শেষ করার পর তোমরা রিডিং দিবা, দেন ক খ সংক্ষিপ্ত, তারপর হচ্ছে এমসিকিউ পড়বা। দেখবা যে মোটামুটি টপিক অলমোস্ট সব কিছু ক্লিয়ার। এবার সিকিউ প্র্যাকটিস করবা, তাহলে দেখবা যে খুব সুন্দরভাবে পরীক্ষা রেজাল্ট করতে পারবা, কোনো প্রবলেম হবে না। আর যদি প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে জানাবা। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।